নমস্কার F2S চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার জেলার যে কোনো সরকারি চাকরি সংক্রান্ত খবর জানতে এখনই F2S চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, আজকে এটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এসএসসি CHSL 2020। আর থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন যে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পাবেন। হ্যাঁ, অবশ্যই যারা এর আগে এই এসএসসি CHSL পরীক্ষা দিয়েছেন তারা এই পরীক্ষাটি সম্পর্কে সচেতন এবং অবগত, কিন্তু যারা এবছর প্রথম এসএসসি CHSL পরীক্ষাটি দিতে চলেছেন বা কিছু কিছু চেঞ্জেস হয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো সম্পর্কে যারা এখনও জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে। এসএসসি CHSL এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ হবে 6/11/2020 থেকে, অর্থাৎ ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। কত তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে? 15/12/2020 অবধি ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে 15/12/2020। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইনে ফি পেমেন্ট যদি কেউ করতে চায় তার জন্য লাস্ট ডেট হচ্ছে 17/12/2020। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, যদি কেউ অফলাইন পেমেন্ট করতে চায় ব্যাংকের মাধ্যমে তাহলে চালান কাটাতে হয়। তো সেই চালান কাটানোর বা চালান জেনারেট করার যে লাস্ট ডেট সেটা 19/12/2020। চালান পেমেন্টের যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 21/12/2020, অর্থাৎ ব্যাংক থেকে যে চালানটা পেমেন্ট হবে তার লাস্ট ডেট হচ্ছে 21/12/2020। আর প্রথম টায়ার ওয়ানের যে পরীক্ষাটা হবে, টিয়ার ওয়ানের যে পরীক্ষাটা হবে সেটা 12 এপ্রিল 2021 থেকে 27 এপ্রিল 2021 অবধি হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টিয়ার 2 এর যে পরীক্ষা ডেসক্রিপটিভ সেটা বলা হয়েছে পরবর্তীকালে জানানো হবে। তো এখানে আমার যেটা প্রথমেই বক্তব্য, যে যারা ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এখন 1-2 দিন পর কারণ ফর্ম ফিল আপ করো, কারণ প্রথম দিকে একটুখানি সার্ভারের প্রবলেম থাকে, আবার একদম শেষের দিকেও ফর্ম ফিল আপ কেউ করবে না, কারণ তখনও কিন্তু সার্ভারের প্রবলেম চলে। এবং এই সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু অনেকেই কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারে না অনেক শেষে ফর্ম ফিল আপ করার জন্য। তো তখন সার্ভারে অনেক বিভিন্ন প্রবলেম হয়ে যায়। তো বেশি দেরি না করে মাঝামাঝি সময় টাইম নিয়ে ধীরে সুস্থে সমস্ত নোটিফিকেশানটা পড়ে তারপরে ফর্ম ফিল আপ করবে। যেটা আরেকটা বিষয় বলার এখানে, যে অনলাইন আর অফলাইন দুটোভাবেই পেমেন্ট হবে, কিন্তু আবেদনটা কিন্তু অনলাইনেই করতে হবে। ঠিক আছে, পরিষ্কার বলা আছে। আর পরীক্ষার ডেটও কিন্তু দেওয়া আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে খুব কম চান্সেস থাকে যে টেন্টেটিভ ডেটের পরে পরীক্ষা হয়। আর এখন যেহেতু অনেক ডিলে হয়ে গেছে পরীক্ষাগুলো, তো এই 12 এপ্রিল 2021 এই ডেটটাকে ধরেই কিন্তু প্রিপারেশনটা শুরু করতে হবে। এরপর কি দেখা যাক আর কি ডিটেলস আসে। আচ্ছা, এখানে 3 ধরনের পোস্ট আছে। একটা হচ্ছে 4 ধরনের পোস্টের কথা বলা হয়েছে। প্রথমে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 2। আর এর যে বেসিক যে স্যালারিটা রয়েছে, স্যালারি স্কেল, সেটা 19,900 থেকে 63,200। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এর পে স্কেল হচ্ছে লেভেল 4, 25,500 থেকে 81,100। এরপর আছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের দুটো ভাগ রয়েছে। একটা ভাগ রয়েছে যে 25,500 থেকে 81,100, আরেকটা লেভেল 5 আছে 29,200 থেকে 92,300। আচ্ছা, ভ্যাকেন্সিজের সংখ্যা আমরা জানি। কি বলছে ভ্যাকেন্সি, যা টোটাল ভ্যাকেন্সি সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশন স্টাফ সিলেকশন কমিশনের সাইট থেকে ডাউনলোড করা হয়েছে। রিজার্ভেশন সংক্রান্ত ব্যাপারে তো এখানে আলাদা করে কিছু বলার নেই। SC ST OBC ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা EWS, এক্স সার্ভিসম্যান, person with disabilities etc categories is available as per extant government orders। গভর্নমেন্টের রুল অনুযায়ী যে ছাড়গুলি পেয়ে থাকেন তারা পাবেন। এরপর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পারমিসেবল ডিসএবিলিটিস ফর PWD ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য বর্ডার রোড অর্গানাইজেশন। বর্ডার রোড অর্গানাইজেশনের ছাড়া দ্য পোস্ট হ্যাভ বিন আইডেন্টিফাই সুইটেবল ফর দ্য ফলোয়িং ডিসএবিলিটিস। ঠিক আছে, তো এই বিষয়টা একটুখানি দেখে নেওয়া যাবে।
এখানে কি বলা হয়েছে। এরপর যেটা ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো দেখার সেটা হচ্ছে এজ লিমিট। কত বছর বয়স থেকে কত বছর বয়সীরা আবেদন করতে পারবে। দেখো বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়স, 18 থেকে 27 বছর বয়সী যারা তারা আবেদন করতে পারবে। আর এই যে বয়স রেকগনাইজ করা হবে কোন ডেটে, 1/1/2021 সালে তোমার বয়স কত সেই হিসেবে কিন্তু ওরা বয়সটাকে কাউন্ট করবে। 1/1/2021 সালে যদি 27 পেরিয়ে গিয়ে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না। আর 1/1/2021 অনুযায়ী কারোর বয়স যদি 18 না হয় তাহলে কিন্তু সেও অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যে বিভিন্ন ক্যাটাগরিগুলি রয়েছে সেই বয়সের ছাড়ের যে লিস্টটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর যে কিছু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো যেগুলো জানতে হবে, যেগুলো প্রশ্ন থাকে প্রত্যেকের মনে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, বাকি ডিটেলসগুলোও দেখে নেবে। কোয়ালিফিকেশন এডুকেশনাল কি বলা হয়েছে, এলডিসি, জেএসএ, পিএ, এসএ, ডিইও এ সবের জন্যই কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ 12 পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যোগ্যতা। আর ফর ডেটা এন্ট্রি অপারেটর ডিইও যেটা বলা হয়েছে গ্রেড এ, দুটো ডেটা এন্ট্রি অপারেটর ছিল তার মধ্যে যে গ্রেড এ রয়েছে ইন দ্য অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এক্ষেত্রে কিন্তু 12 পাস থাকতে হবে কোন স্ট্রিমে, সায়েন্স স্ট্রিমে, উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। 12 পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিমে এবং তাকে ম্যাথামেটিক্স নিয়ে কিন্তু পাস করতে হবে, তার একটা সাবজেক্ট থাকতে হবে কিন্তু ম্যাথামেটিক্স। তো এখানে এই দুটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, ঠিক আছে। এই দুটো বিষয় একটুখানি দেখে নিতে হবে। 12 পাস হতে হবে বাকিগুলোর জন্য, কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ যেটা রয়েছে সেখানে কিন্তু 12 পাস সায়েন্সে থাকতে হবে এবং অঙ্ক একটা সাবজেক্ট থাকতে হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা একটু দেখে নেব। ফটোগ্রাফ, এই যে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা, হাউ টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই কিভাবে করবে। দেখো এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে নীল কালারের ssc.nic.in, এই লিঙ্কে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই লিঙ্কটি হলো অফিসিয়াল এসএসসির ওয়েবসাইটের লিঙ্ক। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় বলা হচ্ছে কী চাই, স্ক্যান্ড কালার ফটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন জেপিইজি ফরম্যাট, 20 KB থেকে 50 KBর মধ্যে থাকতে হবে। দ্য ফটোগ্রাফ শুড নট বি মোর দ্যান 3 মান্থস, এটা কিন্তু দেখো কালো ডিপ কালিতে লেখা রয়েছে। 3 মাস পুরনো ফটোগ্রাফ কিন্তু হওয়া যাবে না। যখন ডেট পাবলিশ হচ্ছে, পাবলিকেশন অফ দ্য নোটিশ, তার থেকে 3 মাস পুরনোর বেশি ফটো কিন্তু হওয়া যাবে না। এবং বলা হচ্ছে দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন, যেদিনকে ফটোটা নেওয়া হচ্ছে সেই ডেটটা কিন্তু ফটোগ্রাফে পরিষ্কার মেনশন থাকবে। অ্যাপ্লিকেশন উইদাউট সাচ ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড। খুবই কেয়ারফুলি এই বিষয়টা দেখবে, যদি কেউ তোমার বন্ধু বা বান্ধবীরা যদি কেউ না জেনে থাকে এই বিষয়টা সম্পর্কে কিন্তু সচেতন করে দেবে যে ফটোগ্রাফ 3 মাসে পুরনো হওয়া যাবে না, এবং তাতে যদি ডেট মেনশন না থাকে তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। ইমেজ ডাইমেনশন বলা হয়েছে 3.5 সেন্টিমিটার উইথ আর 4.5 সেন্টিমিটার হচ্ছে হাইট থাকতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, দ্য ফটোগ্রাফ শুড বি উইদাউট ক্যাপ, মাথায় টুপি পরা থাকা চলবে না, স্পেকট্যাকলস থাকা চলবে না। আর বলা হচ্ছে বোথ ইয়ার্স শুড বি ভিজিবল, অর্থাৎ ফটোটা এমন করে তুলতে হবে যে কান দুটো যাতে ঠিকঠাক বোঝা যায়, একদম স্ট্রেট ফটো পরিষ্কার তুলতে হবে, ঠিক আছে। Candidates are advised in their own interest to submit online application much before the closing date, যেই বিষয়টা সম্পর্কে আমি তোমাদেরকে বলছিলাম যে একদম লাস্ট ডেটের অপেক্ষা করবে না, তার অনেক আগেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, নয়তো কী হয় বিভিন্ন প্রবলেম তৈরি হয় সার্ভারের উপর, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। দেখো এই বিষয়টাও গুরুত্বপূর্ণ, যারা জানে না, ফি পেয়েবল হচ্ছে 100 টাকা। কিন্তু এখানে কি বলা হচ্ছে 11.2 যে প্যারাটা রয়েছে সেখানে দেখো বলা হচ্ছে উইমেন ক্যান্ডিডেটস অ্যান্ড
ক্যান্ডিডেটস বিলং টু, মহিলা যারা প্রার্থী, যারা ক্যান্ডিডেটস রয়েছেন, এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি। অর্থাৎ এই যে শ্রেণীগুলির নাম বলা হলো, উইমেন্স, মহিলা যে কোনো হতে পারে, সে ইউআর হোক বা যাই হোক, অন্য শ্রেণীর হোক, সে কিন্তু, এবং এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এদের কিন্তু কোনো রকম ফি পেমেন্ট দিতে হবে না। এদের কিন্তু সম্পূর্ণটাই ফ্রিতে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই যে 100 টাকাটা, এটা কিন্তু তাদের লাগবে না। কীভাবে ফি পেমেন্ট করা যাবে? ভীম ইউপিআই এর মাধ্যমে হবে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হবে, ভিসা, মাস্টার কার্ড, মাইস্ট্রো, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অথবা এসবিআই ব্রাঞ্চে গিয়ে ক্যাশ পেমেন্টের মাধ্যমে হবে থ্রু জেনারেটিং এসবিআই চালান, যেটার কথা প্রথমেই বলা হয়েছে। ঠিক আছে, এসবিআই চালানটা যে কাটবে, সেখানেই লেখা থাকবে যে এসবিআই ব্যাংকের চালান, এবং সেটা এসবিআই ব্রাঞ্চে, যে কোনো ব্রাঞ্চে গিয়ে জমা দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা, সেটা কি বলা হচ্ছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই যখন চালানে যদি কেউ পেমেন্ট করে, দেখবে সাথে সাথে কিন্তু পেমেন্টটা আপডেট হয় না, 2-3 দিন টাইম নেয়। তো সেই হিসাবে কিন্তু চালানের মাধ্যমে পেমেন্ট করাবে, হাতে সময় নিয়ে। এবার হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন, কোথায় কোথায় সেন্টার পড়ে। দেখো, এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। তো ইস্টার্ন রিজিয়নের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3টে সেন্টার অ্যালট করা হয়েছে। একটা হচ্ছে হুগলি, যার কোড হচ্ছে 4418, একটা হচ্ছে কলকাতা, যার কোড হচ্ছে 4410, আর একটা হচ্ছে শিলিগুড়ি 4415। আর এসএসসির ইস্টার্ন রিজিয়নের যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে www.sscer.org। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে যেই বিষয়গুলো একটু অবগত করাবো, সেটা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, পরীক্ষার পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা পদ্ধতি না জানে তো পরীক্ষা দিতে চলে গেলে হবে না। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1। প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কম্পিউটার বেসড পরীক্ষা, কম্পিউটারে টায়ার 1। দ্বিতীয় যে ধাপটা, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার টায়ার 2, এবং তারপরে হবে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। তো অর্থাৎ টোটাল 3টে ধাপে পরীক্ষা হবে। In the question papers, wherever necessary, the metric system of weights and measures will be used. এটা ইম্পর্টেন্ট, এটা দরকার নেই, ওই পয়েন্টে যে মার্কস আসে সেটা কথা বলা হচ্ছে। দ্য ডেটস অফ এক্সামিনেশন ইন্ডিকেটেড ইন দ্য নোটিস আর টেন্টেটিভ সম্ভাব্য তারিখ বলা হয়েছে। এনি চেঞ্জ ইন দ্য শিডিউল অফ এক্সামিনেশন উইল বি ইনফর্ম টু ক্যান্ডিডেটস অনলি থ্রু দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। যদি কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু কমিশনের ওয়েবসাইটে আগে নোটিশ দেওয়া হবে। There shall be no provision for re-evaluation or rechecking in the examination. ঠিক আছে, রি-এভ্যালুয়েশনের কোনো কিন্তু প্রভিশন নেই। টায়ার 1-এ কী কী পরীক্ষা হয়ে থাকে, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয়? দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা প্রশ্ন থাকবে, 50 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 2 নম্বর করে থাকে। জেনারেল ইন্টেলিজেন্স বা যেটাকে আমরা রিজনিং বলে জানি, জিআই যেটা বলছি, 25টা কোয়েশ্চেন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা যেটা ম্যাথস বলি, 25টা। আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এটাও 25টা। অর্থাৎ 100টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। মোট প্রশ্নের সংখ্যা 61টি, আর নাম্বার হচ্ছে 200। সময় হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে কিন্তু এই 100টা প্রশ্ন কিন্তু কভার করতে হবে। এবার কি বলা হচ্ছে, দ্য টিয়ার 1 এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। অপশান থাকে, 4টে করে অপশান দেওয়া থাকে, তার মধ্যে থেকে অপশান চুজ করতে হয়। দ্য কোয়েশ্চেন্স উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষাতেই কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়ে থাকে, পার্ট 1-এর জন্য, পার্ট 2-এর জন্য, 3 and 4। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। অনেকেরই প্রশ্ন থাকে, বলেছি যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, নেগেটিভ মার্কিং কোনো থাকে কি না। 0.50 অর্থাৎ 1/4। ঠিক আছে, একটা প্রশ্নের মান হচ্ছে 2, আর তার মধ্যে 0.50 হচ্ছে নেগেটিভ মার্কিং, তার মানে 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীকালে যখন পরীক্ষা হয়ে যায় তখন টেন্টেটিভ অ্যান্সারকেই কিন্তু
বের করা হয়। আর আচ্ছা, এরপরে যেটা বলবো হচ্ছে সিলেবাস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে সিলেবাস দরকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি প্রশ্ন, কি টপিক থেকে প্রশ্ন আসে দেখো। স্পট দ্য এরর, একটা সেন্টেন্স দেওয়া হবে, সেখানে বলা হবে যে সেন্টেন্সের মধ্যে কোন পার্টটাতে এরর আছে, অর্থাৎ ভুল আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ওয়ার্ড দিয়ে দেবে, বিভিন্ন ওয়ার্ড, 4টে করে ওয়ার্ড দিয়ে দিল, কিংবা প্রিপোজিশনস দিয়ে দিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো থাকবে, ঠিক আছে। মানে, বিপরীত, স্পেলিংস এরর থাকে, কিছু শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে বলবে ভুল বানানটি কোনটা বা ঠিক বানানটি কোনটা। সব কিছুর ক্ষেত্রে কিন্তু 4টে করে অপশানস থাকে। আচ্ছা, ইডিয়ামস ফ্রেজেস থেকে কোয়েশ্চেন আসবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে, ইমপ্রুভমেন্ট সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা পোর্শন আন্ডারলাইন করে দেবে, তারপরে বলা হবে যদি এটার মধ্যে কোনো ভুল থাকে তাহলে সেটা চেঞ্জ করো, এবং সেই অপশানসগুলো কিন্তু থাওয়া থাকবে। প্যাসিভ ভয়েস, ঠিক আছে। কনভার্সন ইনটু ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ যেটা আমরা বলি, এই বিষয়গুলো। ক্লোজ টেস্ট বা ক্লোজ প্যাসেজ, একটা প্যাসেজ তুলে দেবে, একটা কম্প্রিহেনশন প্যাসেজ আছে সেটা আসতে পারে, ঠিক আছে। এইগুলো মিলিয়ে কিন্তু 25টা প্রশ্ন তৈরি হয়। এরপর আছে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন টপিক থেকে কিন্তু পরীক্ষা হয়, এই বিষয়গুলো কিন্তু ভালো করে জেনে তারপর প্রিপারেশন নেবে। এবার আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এইটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে দেখো একদম পুরো ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্যাল কিছু চার্ট যেটার মধ্যে গ্রাফ থাকে, ঠিক আছে, বার ডায়াগ্রাম থাকে, পাই চার্ট থাকে, এই বিষয়গুলো। আর যে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশনস রয়েছে, এর মধ্যে অ্যারিথমেটিকের যে পোর্শনগুলো অর্থাৎ পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, স্কোয়ার রুট, অ্যাভারেজ মানে গড়, ইন্টারেস্ট ক্যালকুলেশন, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এই বিষয়গুলো কিন্তু থাকবে। তো এই যে সিলেবাসটা এটা দেখে নেবে। এবং সর্বশেষ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের কী সিলেবাস দেখো। এখানে বলা হয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম, অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছে তার চারিদিকে কি ঘটছে তার জীবনে, তার পরিবেশে। ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, কোয়েশ্চেন আর অলসো ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস, দৈনন্দিন জীবনে কী কী ঘটছে যেটা আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যান্ড অফ such matters of everyday observations, experience in their scientific aspect may be expected of an educated person. The test will also include questions relating to India and its neighboring countries, ঠিক আছে। প্রতিবেশী দেশ নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, স্পেশালি পার্টেনিং কি সম্বন্ধিত, ইতিহাস, কালচার, ভূগোল, ইকোনমিক সিনারি বা যেগুলো ঘটছে আর কি, অর্থনৈতিক বিষয়গুলো, জেনারেল পলিসি, কিছু কিছু নতুন নিয়ম নীতি তৈরি হয় সেই সংক্রান্ত, সায়েন্টিফিক রিসার্চ, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে। এবার হচ্ছে টিয়ার 2 এর পরীক্ষা। টিয়ার 2তে বলা হয়েছে ডেসক্রিপটিভ পেপার, অর্থাৎ পেন পেপার মোড লিখতে হবে। কি লিখতে হয় বলছে, দ্য ডিউরেশন অফ দ্য ডেসক্রিপটিভ পেপার উইল বি ফর 1 আওয়ার, 1 ঘন্টা সময় দেওয়া হবে। এর পরীক্ষার মান হচ্ছে 100 নম্বর। এখানে কি লিখতে হয়, এখানে একটা এসে আর একটা লেটার লিখতে হয়, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে কি, দ্য পেপার উইল কম্প্রাইজ অফ রাইটিং এসে অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন অথবা প্রেসিস। তো এই যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে দুটো কিন্তু লিখতে হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় এসে আর লেটারই লেখা হয়। তো দুটো বিষয় লেখা হয়, 50 নম্বর করে মার্কস এক একটার জন্য থাকে অ্যালট। দুটো টপিকে লিখতে হয় 50-50 করে, ঠিক আছে। দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস, টিয়ার 2 এর মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 33%, অর্থাৎ 100-তে 33 পেতেই হবে কোয়ালিফাই করার জন্য। দ্য পেপার উইল হ্যাভ টু রিটেন আইদার ইন হিন্দি অর ইন ইংলিশ, ইংলিশে লিখতে গেলে পুরোটা ইংলিশে লিখতে হবে, এবং হিন্দিতে লিখতে গেলে পুরো পেপারটাই কিন্তু হিন্দিতে লিখতে হবে। এখানে বলা হয়েছে পার্ট পেপার রিটেন ইন হিন্দি অ্যান্ড পার্ট ইন ইংলিশ উইল বি অ্যাওয়ার্ডেড 0 মার্কস।
অর্ধেক ইংরেজিতে এবং অর্ধেক কেউ যদি হিন্দিতে লেখে তাহলে কিন্তু তাকে 0 মার্কস দেওয়া হবে। ক্যান্ডিডেট মাস্ট রাইট দেয়ার কারেক্ট রোল নাম্বার, প্রেসক্রাইব প্লেসেস, এগুলো তো জানো, সমস্ত ডিটেলসটা ঠিকঠাকভাবে দিতে হবে, না হলে 0। আর টিয়ার 3 যে পরীক্ষাটার কথা বলছি সেখানে বলা হচ্ছে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা স্কিল টেস্ট হয়ে থাকে। স্কিল টেস্ট ইজ ম্যান্ডেটারি ফর ডেটা এন্ট্রি অপারেটর, নো ক্যান্ডিডেট এক্সেম্পটেড ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য স্কিল টেস্ট। স্কিল টেস্টটা কাদের জন্য ম্যান্ডেটারি? ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য। ঠিক আছে, আর এখানে যেটা দেওয়া হয়েছে যে টাইপিং টেস্ট, স্কিল টেস্ট আর টাইপিং টেস্ট কিন্তু দুটো আলাদা। একটা স্কিল টেস্টে হচ্ছে কম্পিউটার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে করা হয়, পরীক্ষা নেওয়া হয়, আর টাইপিং হচ্ছে শুধু টাইপিং থাকে। তো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এদের কিন্তু টাইপিং টেস্ট পরীক্ষা হয়ে থাকে। দেখো এদের টাইপিংয়ের জন্য কী স্পিড দরকার এই ডিটেলসটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পারছো, পজ করে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল। বাকি তো রেজিস্ট্রেশন কী করে করতে হবে না করতে হবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে। এছাড়াও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি যতগুলো প্রশ্ন তৈরি হতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দিলাম। এছাড়াও যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই রেজিস্ট্রেশন যারা এখনও করেনি, যারা নতুন রেজিস্ট্রেশন করবে, দেখো এটা স্ক্রিনশট এই কমিশনের থেকেই কিন্তু এটা দেওয়া হয়েছে। এই ধরনের বিষয়টা এরকমই দেখতে হয়। এখানে এরকম ফর্মটা হবে একদম ফার্স্ট টাইম যারা রেজিস্ট্রেশন করবে এসএসসি ওয়েবসাইটে গিয়ে। যদি আগে কখনো ভুল হয়ে গিয়ে থাকে, ডেট অফ বার্থে ভুল করেছো বা অন্য কোনো কিছু ভুল করেছো, তো তারা তো আবার নতুন রেজিস্ট্রেশন করবে, তাদের যে ফর্মটা সেটা কিন্তু এরকম দেখতে হবে। ঠিক আছে, এই পিডিএফটা আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। বাকি বিষয়গুলো ভালো করে পড়ে নেবে ফর্ম ফিল আপ করার আগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।